হ্যালো ফ্রেন্ডস। তো আজকে এখানে যে বিষয়টি নিয়ে আমি এখানে এসেছি সেটি হচ্ছে দি থার্ড কার্নাটিক ওয়ার। ঠিক আছে, তো এটা শুরু হয়েছিল 1758 থেকে 1763 অবধি। কোনো কোনো জায়গাতে এটা আছে 1756 থেকে 1763। যাই হোক, তো আমি এখানে 1758 থেকে 63 অবধি ধরে নিয়ে এগোচ্ছি। চলো আমরা তাহলে শুরু করছি দি থার্ড কার্নাটিক ওয়ার। প্রথমে আমি এখানে একটি সেই সময়কার ভারতের দক্ষিণ অঞ্চলে অর্থাৎ দক্ষিণ ভারতের কিছুটা অংশ এখানে আমি দেখিয়েছি, যেখান থেকে আমরা একটু আন্দাজ করতে পারি যে সেই সময় দক্ষিণ ভারতের রাজনৈতিক অবস্থা, তার সীমারেখা কীরকম ছিল। ঠিক আছে, তো আমরা এবার শুরু করছি আসল জায়গা থেকে। The Third Carnatic War 1758 to 1763 began with the 7 Years' War of Europe. অ্যাকচুয়ালি যখন ইউরোপে 1756 থেকে 63 পর্যন্ত সপ্তবর্ষের যুদ্ধ চলছিল, সেই সময় থেকেই ভারতবর্ষে এই তৃতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হয়। ঠিক আছে, অর্থাৎ এটি একদম সমসাময়িক সেই ইউরোপের সপ্তবর্ষের যুদ্ধের সঙ্গে। দিস ওয়াজ নো লঙ্গার কনফাইন্ড টু কর্ণাটিক। যদিও এই যুদ্ধটি কর্ণাটকে শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি কর্ণাটকে আর সীমাবদ্ধ ছিল না। এটি কর্ণাটক ছাড়িয়ে, দক্ষিণ ভারত ছাড়িয়ে সুদূর পশ্চিম বাংলায়, সুদূর তখন তার পশ্চিমবঙ্গ নয়, সুদূর বাংলাতেও কিন্তু তখন এটি এসছিল। রবার্ট ক্লাইভ, দ্য ইংলিশ গভর্নর অফ ফোর্ট সেন্ট ডেভিড, অ্যান্ড লেফটেন্যান্ট কর্নেল সিস্ট চন্দননগর, দ্য ফ্রেঞ্চ সেটেলমেন্ট ইন বেঙ্গল ইন 1757। তাহলে এখানে আমরা দেখছি প্রথমেই রবার্ট ক্লাইভ, যিনি ইংরেজের গভর্নর ছিলেন ফোর্ট সেন্ট ডেভিডের, তিনি 1757 সালে চন্দননগর দখল করলেন। 1757 সালে। আর সেই চন্দননগরটা তখন ছিল বাংলার ফ্রেঞ্চের অধীনে, ফরাসিদের অধীনে ছিল চন্দননগর। তিনি সেই চন্দননগর দখল করে নিলেন। যদিও 1757 সালে চন্দননগর দখল করা বা আক্রমণ করার সঙ্গে কিন্তু আসলে পলাশী যুদ্ধের সম্পর্ক আছে। এই কারণেই এই পলাশী যুদ্ধ কিন্তু সমসাময়িক 1757 সালে। অর্থাৎ এই যে চন্দননগর আক্রমণ, তোমরা যখন পলাশী যুদ্ধের ইতিহাস যখন আমি দেখাবো, তখন তোমরা দেখবে যে সেখানেও কিন্তু এই চন্দননগরের আক্রমণটা একটা বিরাট ইস্যু ছিল। যাই হোক, he was also responsible for the victory against Siraj-ud-Dowla, the Nawab of Bengal, in the Battle of Palashi, June 23, 1757। এবং চন্দননগর দখল তো তিনি করলেন। এই লর্ড ক্লাইভ কিন্তু বাংলার সিরাজদৌল্লাকে হারানোর জন্য অন্যতম একজন ব্যক্তিত্ব। Thus financially English East India Company was more secured। অর্থাৎ যেহেতু 1757 সালে ইংরেজরা পলাশীর যুদ্ধে সিরাজদৌল্লাকে হারিয়েছেন, ফলে সেই সময় তারা বাংলা থেকে প্রভূত পরিমাণ সম্পত্তি তারা লুণ্ঠন করেছেন। এমন পরিমাণ সম্পত্তি যে পরবর্তীকালে দেখা গেছে যে শুধুমাত্র মুর্শিদাবাদ থেকে ফোর্ট উইলিয়ামে তার ওই লুট করা সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য 300টি জাহাজ লেগেছিল। 300টি। তাহলে আন্দাজ করে দেখো যে সেই সময় আমাদের বাংলা কতখানি সমৃদ্ধশালী ছিল। ঠিক আছে, যাই হোক, আমরা আসছি নেক্সট স্লাইডে। তো এখানে আমি একটি পলাশী যুদ্ধের ছবি একটি দিয়েছি। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু এগুলো সব সমসাময়িক ঘটনা, মানে যেই সময় তোমার তৃতীয় কর্ণাটক যুদ্ধ চলছিল সেই সময় বা তার কিছু আগে কিন্তু আমরা দেখেছি যে পলাশী যুদ্ধ, অর্থাৎ পলাশী যুদ্ধ থেকে পাওয়া যে রসদ, যে শক্তি, যে অর্থ, সেটাও কিন্তু এই তৃতীয় কর্ণাটকের যুদ্ধে প্রচুর সাহায্য করেছিল। তাহলে আমরা এবার নেক্সট স্লাইডে আসব। বাট দ্য মোস্ট ডিসিসিভ ব্যাটেলস অফ দ্য ওয়ার ওয়ার ফট ইন দ্য কর্ণাটক। সবচেয়ে বেশি ধ্বংসাত্মক যুদ্ধ কিন্তু হয়েছিল কর্ণাটকে। দ্য ফ্রেঞ্চ অ্যাপয়েন্টেড কাউন্ট ডে লালি অ্যাজ দ্য নিউ গভর্নর অফ পন্ডিচেরি। প্রথমে কি হলো? প্রথমে হলো যে ফ্রেঞ্চরা হচ্ছে কাউন্ট ডে লালিকে পন্ডিচেরির নতুন গভর্নর হিসেবে নিযুক্ত করে দিলেন। এই হচ্ছে প্রথম সূত্রপাত। হি besieged ফোর্ট সেন্ট ডেভিড অ্যান্ড ক্যাপচার্ড অন জুন 2, 1758। তিনি 1758 সালের 2 জুন তিনি ফোর্ট সেন্ট ডেভিডকে দখল করে নিলেন, যেখানে ছিলেন লর্ড ক্লাইভ। Also captured Nagore and entered
আঞ্জোর, এবং সেখান থেকে নাগাউর দখল করলেন এবং তিনি তাঞ্জোরে ঢুকে পড়লেন। অর্থাৎ এই যে লালির যে প্রথম যে পদক্ষেপ, ফরাসিদের পক্ষ থেকে লালির এই প্রথম পদক্ষেপটাই হচ্ছে কর্ণাটক যুদ্ধের সূত্রপাত। হি দেন অ্যাটাক মাদ্রাজ where he called বুসি to assist him. এরপর লালি মাদ্রাজ দখল করলেন এবং মাদ্রাজ দখল করার সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে বুসি, তাদের আরেকজন সেই সময়কার লিডার, তাকে তিনি ডাকলেন, বুসিকে। এই আক্রমণগুলো করছেন কি জন্য? যেহেতু ইতিমধ্যে ক্লাইভ চন্দননগর আক্রমণ করেছেন, তার ফলশ্রুতি তার উত্তর দেওয়ার সাপেক্ষে ফরাসিরা এখন ইংরেজদের দুর্গ আক্রমণ করা শুরু করলো এবং সেখানে এসে লালি ডাকলেন বুসিকে। দিস ওয়াজ এ ব্লান্ডার বিকজ হায়দ্রাবাদ ওয়াজ ওয়েল আন্ডার ফ্রেঞ্চ কন্ট্রোল। এটা একটা মস্ত বড় ভুল ছিল। হায়দ্রাবাদ সামনে ছিল বুসি, এবার সেখানে কোনো রকম উপদ্রব ছিল না, কোনো অশান্তি ছিল না, কোনো সংঘাত ছিল না। এবার যেহেতু লালি ওখান থেকে বুসিকে ডেকে নিল, তার ফলে কিন্তু ইংরেজদের পক্ষে এটা কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হলো যে এখন ওখানে লালিকে সাহায্য করার জন্য বুসিও এগিয়ে আসছে। বুসি হিমসেল ওয়াজ রিল্যাক্টেন্ট টু কাম, কিন্তু বুসি কিন্তু প্রথমে আসতে চাননি, তিনি অনিচ্ছুক ছিলেন। এই হচ্ছে প্রাথমিক ঘটনা। এবার আমরা আসবো নেক্সট স্লাইডে। এখানে আমি ওই দুজন বিখ্যাত যে সৈন্য ছিল ফ্রেঞ্চের, তাদের ছবি এখানে দিয়ে দিয়েছি, এক লালি আর হচ্ছে বুসি। ঠিক আছে, দেখে রাখো, দুজনেই ভীষণ অহংকারী, দুর্দণ্ড প্রতাপ, দুজন লিডার, অসম্ভব ক্ষমতাশালী। চলো আমরা এরপরে নেক্সট স্লাইডে আসছি। দ্য ব্রিটিশ ফোর্সড সালাওয়াত জং টু সিড 80 miles long and 20 miles wide a territory to them. যেহেতু হায়দ্রাবাদ থেকে ওখান থেকে বুসি সাহায্য করতে আসলো, তখন ইংরেজরা সালাওয়াত জংকে ধরলেন এবং তাকে বাধ্য করলেন সেখানকার এক বিস্তীর্ণ অঞ্চল ইংরেজদেরকে দিয়ে দিতে, যে জায়গাটির আয়তন ছিল 80 মাইল লম্বা এবং 20 মাইল চওড়া। এটা সালাওয়াত জং ইংরেজদেরকে দিয়ে দিলেন। আফটার দেয়ার ভিক্টরি ওভার পলাশি, the English troops led by Colonel Ford captured Northern Sarkar in December 1758 and Mosulipatnam in April 1759. পলাশি যুদ্ধ জয় করার পরে ইংরেজদের তখন ক্ষমতা প্রচুর, হাতে প্রচুর অর্থ, এবং তারা ইতিমধ্যে জেনে গেছেন যে তাদের যে সৈন্য সামন্ত আছে সেসবে সেই সমস্ত কিছুর সামনে ভারতীয় সৈন্য একেবারেই নিতান্তই শিশু সুলভ, তাদেরকে অনায়াসে হারিয়ে দেওয়া যায়। তো সে কারণে তখন তারা প্রবল পরাক্রম হয়ে এক বিস্তীর্ণ অঞ্চল আবার আক্রমণ করলেন। যেই সৈন্য দলটা নেতৃত্ব দিচ্ছিল কর্নেল ফোর্ড, তিনি উত্তর সরকার উপকূল দখল করলেন 1758 সালের ডিসেম্বরে এবং মসলিপত্তনম দখল করলেন 1759 সালের এপ্রিলে। বাট দ্য মোস্ট ডিসিসিভ ব্যাটেল ওয়াজ ফট অ্যাট ওয়ান্দিওয়াস January 22, 1760. where Lally was defeated by English troops led by Ayerkut. কিন্তু 1760 সালের 22শে জানুয়ারি যেখানে বন্দিবাসে যুদ্ধ হলো, সেখানে ইংরেজ সেনাপতি আয়ারকুট তিনি লালিকে হারিয়ে দিলেন। ইংরেজ সেনাপতি আয়ারকুট একেবারে লালিকে হারিয়ে দিলেন। লালি রিট্রিট টু পন্ডিচেরি, সেখান থেকে লালি আবার পন্ডিচেরিতে ফিরে গেলেন, which was besieged by the English and লালি ওয়াজ ফোর্সড টু সারেন্ডার ইন 1761। এবং যখন লালি পন্ডিচেরিতে ফিরে গেলেন, সেই পন্ডিচেরিও কিন্তু ইংরেজরা দখল করে নিল, আক্রমণ করে নিল, দখল করে নিল এবং চূড়ান্তভাবে ধ্বংস করে দিল। এবং অবশেষে সেখানে লালি 1761 সালে ইংরেজদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। ইংরেজদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। এবার আসি আমরা নেক্সট স্লাইডে। এখানে পন্ডিচেরিতে যখন ছিলেন লালি ছিলেন, তার একটি ছবি এখানে আমি দিয়ে দিয়েছি, দেখে রাখো। চলো, আর এখানে হচ্ছে দিয়েছি রুইন্স অফ পন্ডিচেরি, মানে ইংরেজরা কিভাবে যে পন্ডিচেরিকে ধ্বংস করে দিয়েছিল তার একটি ছবি এখানে দিয়ে রেখেছি যে কতটা ভয়ানক। চলো নেক্সট স্লাইড। 7 years war ended in 1763 and a treaty was signed at Paris on February 10, 1763. আর ইউরোপের সপ্তবর্ষের যুদ্ধ শেষ হয় 1763 সালে, আর সেখানে একটি চুক্তি স্বাক্ষরিত হয়
যেটি প্যারিস চুক্তি নামে হচ্ছে বিখ্যাত, সেটি হয় 1763 সালের 10ই ফেব্রুয়ারি। Among other things, it was decided that Pondicherry would go to the France along with 5 trading ports and various factories, but merely as a trading center without any fortification and armies. তো এই চুক্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে পন্ডিচেরি আবার ফ্রান্সকে ফিরিয়ে দেওয়া হবে এবং শুধুমাত্র একটি ব্যবসায়িক কেন্দ্র হিসাবে দেওয়া হবে। সেখানে তার সাথে 5টি যে সমুদ্র সংলগ্ন বন্দর ছিল সেগুলো ফ্রান্সকে দেওয়া হবে, কিন্তু সেখানে ফ্রান্স কোনো রকম দুর্গ তৈরি করতে পারবে না এবং কোনো রকম সৈন্য রাখতে পারবে না। এই চুক্তিতে এটি ছিল। চলো আমরা নেক্সট স্লাইডে আসি। কিন্তু এই সমস্ত চুক্তির শেষে দেখা গেল যে লালি ওয়াজ অ্যাকিউজড অফ ট্রেজন অ্যান্ড এক্সিকিউটেড হোয়েন হি রিটার্ন টু ফ্রান্স হি ওয়াজ মেড এ স্কেপগোট। এবং এই সমস্ত চুক্তির পর যখন ফ্রান্স বিপর্যস্ত, ফ্রান্স হেরে গেছে, ইংরেজরা জয়ী, সকলে কিন্তু দায়ী করলো লালিকেই। সকলে বললো সমস্ত দোষ হচ্ছে লালির। তো লালির ভুলটা কি ছিল? লালির অবশ্যই কিছু ভুল ছিল, দেখা যাক। It is wrong to blame only Lally for French failure. Though some of his moves like calling Bussy from Hyderabad were blunders, but the real reason for French failures lies in the structure of its company and the policies and attitude of the French government. যদিও লালিকে দোষ দেওয়া হয় কিন্তু সবটা সত্যি নয়। তো লালির দোষ ছিল কি, লালি ওই যে ওখানে হায়দ্রাবাদ থেকে যখন বুসিকে ডেকে নিল, ওটা একটা অবশ্যই একটা অন্যায় ছিল। এই কারণেই তখন হায়দ্রাবাদ ছিল শান্তিপূর্ণ, সেখানে কোনো রকম বিদ্রোহ ছিল না। আর মেন যে সমস্যা ছিল সেটা ছিল হচ্ছে যে ফ্রেঞ্চ কোম্পানির যে নিয়ম নীতি ছিল এবং তাদের যে অ্যাটিটিউড ছিল ফ্রেঞ্চ গভর্নমেন্টের এবং তাদের যে স্ট্রাকচার ছিল ফ্রেঞ্চ সৈন্যদলের, এই সব কিছু হচ্ছে ফরাসিদের ব্যর্থতার একমাত্র কারণ। আমরা আসি নেক্সট স্লাইডে। French East India Company was a state undertaking company whose directors were appointed by the crown. দেখো, ফ্রেঞ্চ যে কোম্পানি ছিল, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার কিন্তু পুরো নিয়ন্ত্রণ ছিল হচ্ছে সরকারের হাতে, অর্থাৎ ফরাসি সরকার সবটা সরাসরি নিয়ন্ত্রণ করতো ফ্রেঞ্চ কোম্পানিকে, ঠিক আছে। এবং এই ফ্রেঞ্চ কোম্পানি যারা ডিরেক্টর ছিলেন তাদেরকে নিয়োগ করতে হচ্ছে ফরাসি সরকার, ক্রাউন। The lethargy and bureaucratic control of this company could be compared to the bureaucratic control of many public sector companies of post-independent India. তো ভারত স্বাধীন হওয়ার পর বিভিন্ন যে পাবলিক সেক্টর কোম্পানিগুলো হয়, সে সমস্ত কোম্পানি যে ধীরগতির কাজকর্ম বা আমলাতান্ত্রিক যে সমস্ত নিয়মনীতি প্রায় সম পর্যায়ে ছিল সেই সময়কার ফ্রেঞ্চের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নিয়মকানুন। অপরদিকে the English East India Company on the other hand was a private undertaking based on free enterprise and individual initiative. অপরদিকে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু এই ধরনের কোনো সরকারি নিয়ন্ত্রণ ছিল না, এটা সবটাই ছিল হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে, ঠিক আছে। এখানে সবটাই ব্যক্তিগত উদ্যোগে, ফলে it earned profits from the Asian trade and did not depend on the state. ফলে এরা কিন্তু এশিয়াতে ব্যবসা বাণিজ্য করেই প্রচুর অর্থ উপার্জন করতে পেরেছিল এবং তারা কিন্তু কোনোভাবেই সরকারের উপর নির্ভরশীল ছিল না। এই কারণেই ফ্রান্সের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেকখানি তফাৎ ছিল। এবার আসি নেক্সট স্লাইডে। এখানে ডেথ অফ নবাবের একটি ছবি এখানে দেওয়া আছে। নেক্সট স্লাইডে আসি। দি ফ্রেঞ্চ কুড নেভার ফোকাস টুয়ার্ডস ইন্ডিয়া অ্যাজ দেয়ার প্রায়োরিটি রিমেইন্ড Europe, whereas England give their full attention to the oceans and distant land, especially India. ফ্রেঞ্চরা কোনো সময় কিন্তু তাদের মূল লক্ষ্য, তাদের যে প্রায়োরিটি কখনোই ইন্ডিয়া ছিল না, ওদের মূল লক্ষ্য ছিল হচ্ছে ইউরোপ। অপরদিকে ইংল্যান্ডের কিন্তু সম্পূর্ণ অ্যাটেনশন ছিল হচ্ছে ইন্ডিয়ার ওপরে, ঠিক আছে। The French failed to understand the complex political situation of India, unlike the British. এবং তার সঙ্গে সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক যেভাবে ভারতবর্ষের এক জটিল রাজনৈতিক চরিত্রকে বুঝতে শিখেছিল, সক্ষম হয়েছিল, সেভাবে কিন্তু ফ্রেঞ্চরা ভারতবর্ষের এক জটিল রাজনৈতিক অবস্থা বুঝতে সক্ষম হয়নি। অর্থাৎ ভারতবর্ষের মানুষের মূল মানসিকতা কি, তাদের রাজনৈতিক বোধবুদ্ধি কি, এই বিষয়টা কিন্তু ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পারেনি। The French also failed to compete with the English in naval supremacy. এমনকি
ফ্রেঞ্চরা কিন্তু ইংরেজদের সঙ্গে সামুদ্রিক যে সেনাবাহিনী তার সাথে অনেকটা পিছিয়ে ছিল। কি কারণে? ইংরেজরা ইতিমধ্যে ভারতবর্ষে 3টি বন্দর দখল করে নিয়েছিল। এক হচ্ছে কলকাতা, আদ্রাজ, আর হচ্ছে বোম্বাই। ঠিক আছে, এই 3টে। কিন্তু অপরদিকে ফরাসিদের হাতে ছিল শুধুমাত্র পন্ডিচেরি। যদিও ফরাসিরা পরবর্তীকালে মাদ্রাজ দখল করে নিয়েছিল, তবুও তাদের আর সাপ্লাই লাইন ছিল না। মাদ্রাজ যদি ফরাসিরা দখল করে নেয়ও, মাদ্রাজ ছাড়া বা পন্ডিচেরি ছাড়া ফরাসিদের অপর সাপ্লাই লাইন ছিল না। কিন্তু ইংরেজদের জন্য কিন্তু কলকাতা বা হচ্ছে বোম্বাই ওপেন ছিল, এবং সেখান থেকে যুদ্ধের অস্ত্রশস্ত্র বা অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য আনা খুব সহজ ছিল। কিন্তু ফরাসিদের সেই ধরনের কোনো সাপ্লাই লাইন ছিল না, বা থাকলেও সে প্রচুর দূরে। ঠিক আছে, এই কারণে কিন্তু ইংরেজরা অনেকখানি এগিয়ে ছিল। এবার আসি আমরা নেক্সট স্লাইডে। এটা নবাব ইজ অ্যারাইভিং, এখানে জোসেফ সিরাজদৌল্লার ছবি দেওয়া আছে। চলো আমরা নেক্সট স্লাইডে আসি। ক্লাইভ ইজ ফায়ারিং, দেখো এটা একটা ক্লাইভ যখন যুদ্ধক্ষেত্রে আছেন, যখন তিনি ফায়ার করছেন, তার ছবি এখানে একটা দিয়ে দেওয়া আছে, দেখার জন্য ইন্টারেস্ট আসবে এর জন্য। এখানে আছে সারেন্ডার অফ সিটি অফ আদ্রাজ, এখানে হচ্ছে আদ্রাজ যখন সমর্পণ করে দেওয়া হলো, হ্যাঁ, সেই সময়কার ছবি এটা। চলো নেক্সট স্লাইডে আমরা এসে পড়ি। Thus the Third Carnatic War ended the French challenges in India and paved the way for the establishment of British Empire India. এইভাবেই ভারতবর্ষে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে যে যুদ্ধ হয়, সেখানে ফরাসিরা হেরে যায় এবং ইংরেজরা ভারতে সাম্রাজ্য বিস্তারের দিকে এগিয়ে যায়। এবার আমরা দেখব যে ঠিক কোন কোন কারণে ফরাসিরা ব্যর্থ হলো। চলো আমরা একটুখানি দেখে নেই, বা তার আগে আমরা আরেকটু দেখে নেই যে যুদ্ধের যে মূল দিকগুলো, কারা কোথায় প্রথম আক্রমণ করলো, সেটা আমরা একটুখানি সংক্ষেপে একটু শিখে রাখবো। ঠিক আছে, চলো আমরা দেখে নিচ্ছি আগে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে সমস্যাটা হলো সেটা হচ্ছে ইংরেজদের লর্ড ক্লাইভ ফার্স্ট আক্রমণ করলেন চন্দননগর। চন্দননগর যেটা ছিল হচ্ছে বাংলাতে ফরাসিদের উপনিবেশ। সেই ফরাসিদের উপনিবেশটা প্রথম ইংরেজ সেনাপতি গভর্নর লর্ড ক্লাইভ আক্রমণ করলেন। এই হলো প্রথম সূত্রপাত। সেকেন্ড আমরা কি দেখবো না, ওটা সাল ছিল 1757। সেকেন্ডে আমরা কি দেখলাম? সেকেন্ড দেখলাম আমরা এরপর লালিকে দেওয়া হলো পন্ডিচেরির গভর্নর পদ, এবং লালি সেখান থেকে আক্রমণ করলেন ফোর্ট সেন্ট ডেভিড, যেখানে ছিলেন লর্ড ক্লাইভ, সেটা আক্রমণ করলেন, ঘেরাও করলেন, এবং 1758 সালের 2 জুন তিনি ওটা আক্রমণ করলেন। এবং অপরদিকে লালি আবার মাদ্রাজও আক্রমণ করলেন 1758 সালেই। ঠিক আছে, ফরাসি বীর শেষ লালি, তিনি 1758 সালে আবার মাদ্রাজকেও আক্রমণ করলেন। ঠিক আছে, এবং সেই সময় মাদ্রাজ আক্রমণ করে তিনি বুসির সাহায্য চেলেন, যে ভাই তুই এসে পড়, তুই তো আমারই লোক, এসে আমাকে একটু সাহায্য কর। এই হচ্ছে বিষয়টা আর কি। ঠিক আছে, আর সেই সময় বুসি ছিলেন হচ্ছে হায়দ্রাবাদে, সে হায়দ্রাবাদ থেকে বুসিকে ডেকে নিল। এই হচ্ছে মূল বিষয়টা। 3 নম্বর পয়েন্টে কি হলো? 3 নম্বর পয়েন্টে যখনই হায়দ্রাবাদ থেকে বুসি উঠে আসলো, তখনই ব্রিটিশরা সালাবাদ জংকে আক্রমণ করে বসলো, এবং সালাবাদ জংকে আক্রমণ করে সেখান থেকে বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিল। ঠিক আছে, তার সাথে হচ্ছে উত্তর সরকার উপকূল দখল করলো ইংরেজরা 1758 সালের ডিসেম্বরে হলো। আর সঙ্গে মহসলি পাত্তনাম আক্রমণ করলো 1759 সালের এপ্রিলে। 1759 সালের এপ্রিলে। এই হচ্ছে বিষয়বস্তু। ঠিক আছে, অর্থাৎ একদিকে ইংরেজরা আক্রমণ করছে, দেন ফরাসিরা, আবার ইংরেজরা, এবং 4 নম্বরে কি আছে? 4 নম্বরে হচ্ছে আয়ারকুটের সাথে আবার লালির যুদ্ধ হলো। ঠিক আছে, সেটা হচ্ছে বন্দিবাসের যুদ্ধ। আয়ারকুটের সঙ্গে লালির যুদ্ধ হলো, সেখানে আয়ারকুট হচ্ছে ইংরেজ আর লালি হচ্ছে ফরাসি। ইংরেজরা জিতলো, অর্থাৎ আয়ারকুটের নেতৃত্বে ইংরেজ সেনাবাহিনী জিতে গেল, এবং হচ্ছে সেখানে ফরাসি সেনাবাহিনী লালির নেতৃত্বে সেখানে হারলো। ওটা হচ্ছে 1760 সালের 22 জানুয়ারি। 1760 সালের 22 জানুয়ারি বন্দিবাসের যুদ্ধ। 1760 সালের 22 জানুয়ারি ওটা ছিল হচ্ছে তোমার বন্দিবাসের যুদ্ধ। একদিকে ছিল ইংরেজরা আয়ারকুট, ফ্রেঞ্চরা ওটা ছিল লালি। ঠিক আছে, আর নাম্বার 5 আমরা কি দেখলাম? এরপর দেখলাম লালি হচ্ছে পন্ডিচেরিতে ফিরে গেল। ওখানে যেহেতু বন্দিবাসের যুদ্ধে হেরে গেল, ফলে সেখানে লালি আবার পন্ডিচেরিতে ফিরে গেল। কিন্তু ইংরেজরা 1761 সালে আবার
পন্ডিচেরি দখল করে নিল এবং লালি ওখানে আত্মসমর্পণ করলো। এই হচ্ছে টোটাল আমার তৃতীয় কর্ণাটকের যুদ্ধ ইংরেজ এবং ফরাসিদের ভেতরে। ক্লিয়ার? এবার আমরা আসবো হচ্ছে যে ফরাসিরা হারলো কি জন্য, তার একটা বিস্তারিত কারণ আমরা একটুখানি দেখে নেব। চলো আমরা শুরু করছি। 1 নম্বর কারণ হচ্ছে অর্থের সমস্যা, মানি প্রবলেম। অর্থের সমস্যা কিরকম? অর্থের সমস্যাটা কিরকম? এই যুদ্ধের আগেই 1757 সালে ইংরেজরা হচ্ছে বাংলা দখল করেছিল, সেখানে সিরাজদৌল্লার সঙ্গে যুদ্ধ করেছে, সিরাজদৌল্লাকে হারিয়ে দিয়েছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে। তার সাথে সাথে প্রচুর ধনসম্পত্তি লুটপাট করেছে। এর ফলে ইংরেজদের অর্থের কোনো অভাব ছিল না। তাছাড়া অপরদিকেও ইংরেজরা যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো এশিয়ার ব্যবসা বাণিজ্য করতো, তাতে তাদের অর্থের যোগান অনেক ছিল। সেক্ষেত্রে কিন্তু ফরাসিরা ঠিক সমসাময়িক সময় কোনো যুদ্ধ তারা যেতেও নি, কোনো অর্থ উপার্জন ছিলও না, এবং অপরদিকে ওদের ব্যবসা বাণিজ্য অনেকটাই ইংরেজের তুলনায় অনেক অল্প ছিল। তাই আর্থিক সমস্যাটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে নেগলেক্টেড ট্রেড, ব্যবসা অবহেলা। ইংরেজরা যে ভারতে এসেছিল তাদের কিন্তু মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ব্যবসা করা। তারা কখনোই চায়নি তারা যে ভারতবর্ষে রাজনীতিতে আসবে, ভারতকে শাসন করবে, এই ভাব নিয়ে তারা কিন্তু আসেননি। তারা এসেছেন পিওর ব্যবসা করতে। এবং পরবর্তী সময় ঘটনাচক্রে তারা যেভাবে ভারতবর্ষের শাসনের সঙ্গে যুক্ত হয়েছেন, যেভাবে রাজনীতিতে এসছেন, সবটা কিন্তু ব্যবসার উন্নতির জন্য এসছেন। অপরদিকে কিন্তু ফরাসিরা কিন্তু ব্যবসাতে অতটা আগ্রহী ছিলেন না। ব্যবসাতে আগ্রহী না থাকার জন্য তাদের মধ্যে কিন্তু অর্থের অভাব অনেকখানি ছিল। ফলে যখন এরকম একজন আর্থিকভাবে স্বাবলম্বী, অনেক এগিয়ে, তাদের সঙ্গে যখন কোনো আর্থিকভাবে পিছিয়ে পড়া কোনো দলের যুদ্ধ হয়, এমনিতে তারা অনেকখানি পিছিয়ে যান। ফলে ফরাসিরা এক্ষেত্রে কিন্তু অনেকখানি পিছিয়ে ছিলেন। এবার আসি নাম্বার 3, নেভাল ফোর্স, নৌ সেনাবাহিনী। ভারতে ইংরেজদের যে নৌবাহিনী ছিল সেটা প্রবল শক্তিশালী। সেই তুলনায় কিন্তু ফরাসিদের নৌবাহিনী একেবারেই নগণ্য ছিল। ইংরেজরা সেই সময় কলকাতা, বোম্বাই, মাদ্রাজ এই 3 জায়গায় তাদের এক নৌবহরের বিশাল বিশাল ঘাঁটি ছিল। অপরদিকে শুধুমাত্র পন্ডিচেরিতে ছিল খালি ফরাসিদের ঘাঁটি। এবার সেই অবস্থায় শুধুমাত্র একটি ঘাঁটির উপরে ভিত্তি করে কিন্তু এত বড় একটি দলের সঙ্গে যুদ্ধ করা ওদের পক্ষে সম্ভব ছিল না। তো এইটা একটা ব্যর্থতার কিন্তু একটি আবশ্যিক কারণ। এবার আসি নাম্বার 4। 4 আছে হচ্ছে কমিউনিকেশন প্রবলেম, যোগাযোগ ব্যবস্থার অভাব। যোগাযোগের অভাবটা কি জন্য? যোগাযোগের অভাবের অর্থটা কি? ভারতবর্ষে যখন ইংরেজদের 3টি ঘাঁটি ছিল, মুম্বাই, তখন মুম্বাই নয়, মাদ্রাজ, কলকাতা, বোম্বাই যখন ছিল, সেই দিকে ওদের পক্ষে একটি ঘাঁটি যদি কোনো রকম বিপর্যয় দেখা দেয়, অপর জায়গা থেকে খুব সহজে ইংরেজরা সেখানে যুদ্ধের প্রয়োজনীয় সরঞ্জাম, রসদ, খাদ্য ইত্যাদি সরবরাহ করতে সক্ষম। অপরদিকে কিন্তু ফরাসিদের একমাত্র ঘাঁটি ছিল হচ্ছে পন্ডিচেরি। পন্ডিচেরি ঘাঁটির যদি বিপর্যয় হয়, তাদের কিন্তু সাপ্লাই লাইন ছিল বহু দূরে, সুদূর মরিশাস। অর্থাৎ ফরাসিদের যে সাপ্লাই লাইন ছিল সেটা ছিল প্রচুর দূরে ছিল। ফরাসিদের একটি ঘাঁটি বিপর্যয় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের দ্বিতীয় যোগাযোগ করার উপায় খুবই নগণ্য ছিল। এটাও কিন্তু ফরাসিদের হেরে যাওয়ার অবশ্যই একটি কারণ ছিল। এবার আসি নাম্বার 6 আছে হচ্ছে ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন 2 কোম্পানি। দুটো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং যে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, সেই দুটো কোম্পানির ভেতরে কিন্তু এক মৌলিক তফাৎ ছিল। তফাৎটি কিরকম ছিল? তফাৎটি হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ব্যক্তিগত উদ্যোগে, সেখানে তারা চাইলে পরেই যে কোনো বিষয় সিদ্ধান্ত তারা নিজেরাই গ্রহণ করতে পারত। যখন কোনো ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন, সেখানে ইংরেজদের যারা ওখানে ছিল ইন্ডিয়াতে, তারা নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করত। অপরদিকে ফরাসিদের কিন্তু সরাসরি ফরাসি সরকারের সঙ্গে নিয়ন্ত্রণাধীন ছিল। ফলে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদেরকে আগে ফরাসি সরকারকে ইনফর্ম করতে হতো, এবং সেখান থেকে প্রস্তাব পাশ হলে তখন তারা এখানে সে সিদ্ধান্ত গ্রহণ করতো। ফলে এটা একটা লম্বা সময়ের প্রয়োজন ছিল। তো যুদ্ধে যখন নাকি ইংরেজরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিচ্ছেন, তখন কিন্তু ফরাসিরা সিদ্ধান্তের অপেক্ষাতে আছেন। অর্থাৎ একটা যে মৌলিক স্ট্রাকচার, যেখানে ইংরেজরা যে কোনো পরিস্থিতিতে নিজেরা সিদ্ধান্ত নিচ্ছেন, অর্থের প্রয়োজন হলে পরে নিজেরাই দিয়ে দিচ্ছেন, সেখানে কিন্তু ফরাসি সৈন্যদের পক্ষে সেটা কিন্তু করা সম্ভব না। তাদেরকে প্রতিবারে
সিদ্ধান্ত নেওয়ার জন্য বা অর্থের প্রয়োজনে প্রতিবার সরকারের কাছে সাহায্য চাইতে হচ্ছিল, ফলে এটাও কিন্তু একটা ফরাসিদের হেরে যাওয়ার অন্যতম কারণ। এবার আসি হচ্ছে নাম্বার 7, নট ইন্টারেস্টেড টু মেক এম্পায়ার ইন ইন্ডিয়া। যেখানে ইংরেজদের মূল লক্ষ্যই ছিল ভারতবর্ষে এবং সুদূর এশিয়া অঞ্চলে ইংরেজদের উপনিবেশকে সুদৃঢ় করা, এক সাম্রাজ্য স্থাপন করার ইচ্ছে তাদের ছিল, কিন্তু সেখানে ফরাসিদের কিন্তু টোটাল ওদের কনসেন্ট্রেশন ছিল শুধুমাত্র ইউরোপে। ওরা শুধুমাত্র ইউরোপে অঞ্চলেই ওদের প্রাধান্য বিস্তার করতে চেয়েছিল। ওরা চায়নি যে ভারতবর্ষের মতো জায়গাতে সুদূর ইন্ডিয়াতে তাদের কোনো শক্তিশালী ঘাঁটি সৃষ্টি হোক। ফলে সেখান থেকে ইংরেজরা অনেকখানি এগিয়ে, অর্থাৎ যেখানে উদ্দেশ্য আমার স্ট্রং, ইংরেজদের উদ্দেশ্য স্ট্রং ছিল, ফলে ওরা যে কোনো উপায় চাইবে এখানে আমরা জিততে চাইবে। আর যেখানে ফরাসিদের উৎসাহটাই কম, ওদের আগ্রহটাই কম, ওরা এখানে চাই না আসলে, ফলে এখানে যুদ্ধে হেরে যাওয়াটাই স্বাভাবিক। অবশ্যই এটা একটি ইম্পর্টেন্ট কারণ। এরপরে আসি হচ্ছে 8 হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার অফ লিডার্স। ব্যক্তিগত মানে যে সমস্ত তখনকার সময় যে লিডাররা ছিলেন ওদের পার্সোনাল ক্যারেক্টারটা কেমন ছিল দেখো। প্রথম কথা হচ্ছে যে ফরাসিদের দিকে ছিল হচ্ছে ডুপ্লে, লালি আর হচ্ছে বুসি। যদিও তিনজন প্রচন্ড দক্ষ সমর কুশলী, কোনো অসুবিধা নেই, কিন্তু তিনজনই প্রচন্ড অহংকারী, বদ মেজাজি, এবং তাদের সাথে ওদের নিচের তলার যে সৈন্য সামন্তরা ছিল বা তাদের অধস্তন ছিলেন তাদের সাথে তারা ভালোভাবে কথা বলতেন না, তাদের কথা শুনতেন না। ফলে সেখানে একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, যে কারণে এই যারা পার্সোনালি দক্ষ হওয়া সত্ত্বেও ইগো বা স্বভাব বা তাদের ক্যারেক্টারের জন্য কিন্তু তাদের ইনস্ট্রাকশন তাদের সৈন্যরা ঠিকমতো ফলো করতে পারেননি। ফলে এই দিকটাও কিন্তু একটা হেরে যাওয়ার অন্যতম কারণ। অপরদিকে ইংরেজদের দেখো, ইংরেজদের ছিল যে লর্ড ক্লাইভ ভীষণ দক্ষ মানুষ, আয়ারকুট ভীষণ দক্ষ মানুষ, এবং এরা এতটাই দক্ষ, শুধুমাত্র ব্যক্তিগতভাবে দক্ষ নন, প্রকৃত লিডার, অর্থাৎ সমস্ত সৈন্যদের সাথে তারা ভালোভাবে কথা বলা, এমনভাবে আচরণ করা যাতে সৈন্যরা তাদের কথা এক বাক্যে গ্রহণ করে নেয়, তাদের যে কোনো ইনস্ট্রাকশন, যে কোনো নির্দেশ এক বাক্যে মেনে নেয়। এই জায়গাতে কিন্তু ইংরেজরা অনেক এগিয়ে ছিল, যেখানে ফরাসি যারা সেনাপতি ছিলেন তাদের রুক্ষতার কারণে কিন্তু অনেক জায়গায় তাদের ইনস্ট্রাকশন তাদের আর্মি ফলো করেনি, যেখানে ইংরেজরা সক্ষম। এটা একটা অন্যতম কারণ। আর একটা কি আছে নাম্বার 9, ডিপেন্ডেড অন ইন্ডিয়ান কিং। ইংরেজরা কিন্তু এই যুদ্ধে কিন্তু ভারতীয় যারা ছিল তখনকার রাজা ওদের উপর নির্ভর করেনি। ওরা জানতো যে ভারতবর্ষ এখনো পর্যন্ত আর্থিক বলে বলো বা অস্ত্রশস্ত্রের দিক দিয়ে বলো বা যুদ্ধবিদ্যায় বলো অনেকখানি পিছিয়ে। সে কারণে কিন্তু ইংরেজরা এই যুদ্ধে কিন্তু কোনোভাবেই ভারতীয় রাজাদের উপর নির্ভর করেনি, কোনো সাহায্য তারা ওখান থেকে চায়নি। তারা নিজেরা ইউরোপিয়ান ঘরানায় তাদের যে শিক্ষিত যে ট্রেনিং পাওয়া যে সমস্ত আর্মিরা ওদের নিয়ে ওরা লড়াই করেছে, অর্থাৎ যারা অনেকখানি এগিয়ে ইন্ডিয়ান আর্মির থেকে। অপরদিকে ফরাসিরা কিন্তু আবার এই যুদ্ধের জন্যই বহুলাংশে ভারতীয় যারা রাজা ছিল ওদের উপরে নির্ভর করেছিল, এবং ভারতীয়দের উপর নির্ভর করার অর্থ হচ্ছে সেখান থেকে তারা ভারতীয়দের সৈন্য সামন্ত নিয়েছে। আর ভারতীয় সৈন্য সামন্ত তখনকার সময় টেকনোলজির দিক থেকে, যুদ্ধবিদ্যায়, অস্ত্রশস্ত্রের দিক থেকে ইংরেজদের তুলনায় অনেকখানি পিছিয়ে। ইংরেজদের সৈন্যরা যেভাবে ডিসিপ্লিন, যেভাবে নিয়ম নিষ্ঠা মেনে তারা যতটা অর্গানাইজড সেভাবে কিন্তু ভারতীয় আর্মি ছিল না। ফলে ইংরেজরা তাদের নিজস্ব আর্মি, নিজস্ব ডিসিপ্লিন অর্গানাইজড আর্মি নিয়ে যুদ্ধতে এসেছিল। অপরদিকে ফরাসিরা তাদের আর্মি ছিল, সঙ্গে প্রচুর পরিমাণে ভারতীয় সৈন্য নিয়েছিল, যে কারণে যুদ্ধে তারা হেরে যায়। এটা একটা অবশ্যই এক নম্বর কারণ। নাম্বার 10 আছে ফল্ট অফ ডুপ্লে। ডুপ্লের কি ভুল ছিল? ডুপ্লের কিছু ভুল ছিল, যেমন ডুপ্লের কিছু নিয়ম নীতি, তার কিছু স্ট্র্যাটেজির কিছু ভুল ছিল। অর্থাৎ যুদ্ধকালীন সময় ঠিক যে জায়গায় তার থাকা উচিত ছিল তিনি সেই জায়গাতে না থেকে, যেখানে ইংরেজদের আক্রমণ হচ্ছিল না, যেখানে কম আক্রমণ ছিল, তিনি তেমন কোন জায়গাতে গিয়ে থাকছিলেন। অর্থাৎ যে জায়গাতে ইংরেজদের প্রতিরোধ করার প্রয়োজন ছিল ঠিক সঠিক সময়ে তিনি সেই জায়গায় না থাকার জন্য যুদ্ধের গতি অনেকখানি ধীর হয়ে যায়। অর্থাৎ যতটা দ্রুতগতি সম্পন্ন হয়ে তার পক্ষে ইংরেজদের আটকানো সম্ভব ছিল, তিনি ঠিক তাৎক্ষণিকভাবে সেই উদ্যোগটি নেননি। সে কারণে যখন তার যেখানে থাকার কথা ছিল তিনি সেই জায়গায় থাকতে পারেননি। তার কিছু স্ট্র্যাটেজির ভুল ছিল, যে স্ট্র্যাটেজির কারণে কিন্তু ইংরেজরা এগিয়ে যায়। ঠিক আছে, এবার আসি আমরা নাম্বার 11-এ আসি। 11-এ আছে হচ্ছে ডিসমিসাল অফ ডুপ্লে অ্যান্ড বুসি।
আরেকটি বড় ভুল ছিল হচ্ছে ফরাসিরা কিন্তু এই যুদ্ধের পরে পরেই ডুপ্লেকে এবং পুসি তাদেরকে দেশে পাঠিয়ে দেয়। অর্থাৎ যে দুজন দক্ষ সেনাপতি বহুলাংশে বহু সময় ধরে ইংরেজদের সামলেছেন তাদেরকে ফরাসিরা ডিসমিস করে দেন এবং সরিয়ে দেন যেই সময় তাদের বিশেষ প্রয়োজন ছিল। হয়তো তা থাকলে তাদের দক্ষ নায়কত্ব দিয়ে, তাদের দক্ষ আক্রমণ দিয়ে হয়তো ইংরেজকে কিছুটা হলেও সামলাতে পারতেন, কিন্তু ফরাসিরা সেই সুযোগটা দেয়নি। ফরাসি সরকার খুব শীঘ্রই ডুপ্লে এবং হচ্ছে পুসিকে ডেকে নেয়, আর ডেকে নেওয়ার ফলে ফরাসিরা অনেকখানি হীনবল হয়ে যায়, অনেকখানি তারা কমজোর হয়ে যায়, এবং কমজোর হয়ে যাওয়ার জন্য কিন্তু ইংরেজরা এগিয়ে যায়। এই ছিল এতগুলো কারণ। তাহলে আশা করি তোমাদের এর পরে আর কোনো অসুবিধা নেই কর্ণাটকের তৃতীয় যুদ্ধ নিয়ে, ঠিক আছে? এভাবে তোমরা শিখে যাও, এবং যদি কোনো রকম প্রবলেম থাকে তোমরা অবশ্যই বই দেখবেই, বই তো পড়াশোনা করতেই হবে, বই না পড়ে তো আর কিছু করা সম্ভব না, বই পড়া অবশ্যই থাকবে। এবং এই ভিডিওটি কেমন লাগছিল বা লাগছে আমাকে জানিও। আমি চেষ্টা করবো যে কিভাবে আরো ভালো করে এগুলোকে তোমাদের সামনে উঠিয়ে দেওয়া যায়, আরো বেশি তথ্য সমৃদ্ধ করে, আরো বেশি ইনফরমেশন দিয়ে এগুলোকে দেওয়া যায়, আমি এগুলো চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এভাবে শিখে যাও, আশা করি তোমরা একদিন অবশ্যই সফল হবে, ঠিক আছে? সফলতা আসবেই, ধৈর্য ধরে থাকো এবং এক নাগাড়ে পড়াশোনা করে যাও। পড়াশোনা করে গেলে পরে অবশ্যই তার ফল কিন্তু একদিন আসবেই, চিন্তা করার কিছু নেই, এখনো হাতে সময় আছে, ঠিক আছে? ধৈর্য নিয়ে প্রত্যেকটি সাবজেক্ট খুব সুন্দর করে এবং কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে আগে তোমরা পড়াশোনা করে যাও, তাহলে পরে কিন্তু তোমাদের কোনো এমসিকিউ আটকাবে না, ঠিক আছে? যদিও এমসিকিউ বেস্ট, তোমাদের 8 নম্বর এমসিকিউ থাকছেই, ফলে এমসিকিউ অবশ্যই করবে, তার সাথে কিন্তু আগে কনসেপ্ট, প্রতিটি টপিকের কনসেপ্ট, ভেতরের গল্পটি তোমাদের ক্লিয়ার থাকতেই হবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু এমসিকিউ আনসার দেওয়ার সময় কিন্তু কনফিউশনটা আসবে না, ফলে সে কারণে কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার রাখবেন। চলো এভাবেই ভিডিওগুলো দেখে যাও, আমি আরো অনেক ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ অনস অ্যাগেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।